당신이 장이 썩었냐? 나 사장 아니야. 난 서민의 일꾼이다. 병고자. আজকের গল্পটা এমন এক রাজনীতিবিদকে নিয়ে যার কাছে মিথ্যে বলাটা ভাতের সাথে ডাল খাওয়ার মতোই সহজ। মানে শ্বাস নিতে কষ্ট হতে পারে তার, কিন্তু মিথ্যে বলতে কোনো কষ্ট হয় না। কিন্তু ভাবুন তো, ভোটের ঠিক আগে যদি এমন হয়ে যায় সেই নেতার মুখ দিয়ে আর কোনো মিথ্যে কথাই বের হচ্ছে না, পেটের সব সত্য কথা বমি করার মতো গড় গড় করে বেরিয়ে আসছে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? তো গল্পের শুরু হয় সাউথ কোরিয়ার এক পলিটিক্যাল পার্টির হাই ভোল্টেজ মিটিং থেকে। আর এই পার্টির মধ্যমণি হলো আমাদের গল্পের হিরোইন জিওন। সে কিন্তু সাধারণ কোনো রাজনীতিবিদ নয়, সে ইতিমধ্যেই তিনবার মেয়রের চেয়ারে বসেছে। আর এবার তার টার্গেট চতুর্থবারের মতো গদি দখল করা। তবে তার এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে তার নিজের কোনো ক্রেডিট নেই বলতেই চলে। আসলে সে যেই দলের হয়ে নির্বাচন করছে সেই দলটা তৈরি করেছিলেন তার দাদি। তার দাদি ছিলেন একজন সৎ আর ভালো মানুষ, একদম মাটির মানুষ যাকে বলা হয়। জনগণের উপকারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, তাই মানুষ তাকে দেবীর মতো পুজো করত। আর জিয়ং সে হলো দাদির ঠিক উল্টো। মানে দাদি যদি হয় দিন, জিয়ং হলো অমাবস্যার রাত। সে হলো 1 নম্বরের ধান্দাবাজ। ভোটের আগে সে জনগণকে উন্নয়নের এমন সব স্বপ্ন দেখায় যা শুনলে মনে হবে কালকেই বুঝি দেশটা স্বর্গ হয়ে যাবে। কিন্তু ভোট শেষ হতে না হতেই তার ছায়াটাও কেউ দেখে না। অথচ প্রতিবার সে তার মৃত দাদির নাম ভাঙিয়ে চোখের জল ফেলে সিম্পিতে নিয়ে ভোট আদায় করে নেয়। যাই হোক, যেহেতু নির্বাচন সামনে, তাই জিয়ং এখন পুরো ফর্মে আছে। সাংবাদিকদের মোটা অঙ্কের ঘুষ খাইয়ে সে নিজের উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে, যাতে টিভিতে তাকে দেখে জনগণ ভাবে বাহ, এমন জনদরদি নেতা আর হয় না। এরপর তাকে দেখা যায় নির্বাচনী প্রচারণায় রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে হাত মেলাচ্ছে, কারোর বাচ্চার গাল টিপে দিচ্ছে, আর মুখ দিয়ে অনবরত মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। তার অভিনয় দেখে মনে হচ্ছিল অস্কারটা আসলে রাজনীতিবিদদেরকেই দেওয়া উচিত। তবে আজকের দিনটা একটু অন্যরকম। আজ তার বিরোধী দলের সাথে একটা টিভি শো আছে, তাই রাস্তার ড্রামা শেষ করে সে সোজা চলে যায় স্টুডিওতে। দেখা যায় সেখানে তার 2 প্রধান বিরোধী পক্ষ বসে আছে। একজন হলো শিন, আরেকজন হলো সান। টকশো শুরু হতেই তারা জিয়ংকে ধুয়ে দিতে শুরু করে। তারা সরাসরি বলে, আপনি তো 3বার জিতেছেন, কিন্তু জনগণের জন্য করেছেনটা কি? সব তো ভাওতাবাজি। জিয়ং যখন যুক্তিতে পারছিল না, তখন সে মোক্ষম অস্ত্রটা বের করে সে লাইভ টিভিতে কান্নার নাটক শুরু করে দেয়। সে বলতে থাকে তার দাদির ত্যাগের কথা, তার পরিবারের সংগ্রামের কথা। আর জনগণ তো আছেই একদম ইমোশনাল টাইপের। দাদির নাম শুনেই তারা সব ভুলে গিয়ে জিয়ং এর জন্য চোখের পানি ফেলতে শুরু করে। ব্যাস, টকশোর সব লাইমলাইট এখন জিয়ং এর উপর। তো এই শো শেষ করে জিয়ং সোজা চলে যায় একটা ডিনারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। দেখা যায় তার সেই বিরোধী দলের নেতা সান, যে একটু আগে টিভিতে তাকে গালি দিচ্ছিল, সে জিয়ং এর সাথেই বসে আয়েশ করে ডিনার করছে। আসলে সান বুঝে গিয়েছে জিয়ং এর সাথে ভোটে বেড়ে ওঠা সম্ভব না, তাই সে গোপনে জিয়ং এর সাথে হাত মিলিয়েছে। মানে দিনের বেলা শত্রু আর রাতের বেলা ভাই ভাই। পাবলিককে বোকা বানানোর নিনজা টেকনিক আর কি। তাদের সাথে সেখানে আরেকজন ছিল, মিস্টার কিম। এই মিস্টার কিম হলো জিয়ং এর পলিটিক্যাল গুরু, মানে সব কুবুদ্ধির মাস্টার মাইন্ড। খাওয়া দাওয়ার পর তারা শুরু করে উড়াধুরা নাচ গান। জিয়ং, সান এবং তাদের চামচানা মিলে এমন নাচ শুরু করে যেন স্বর্গ পেয়েছে। কিন্তু তারা কেউ খেয়াল করেনি সে রুমের দেয়ালে ঝোলানো একটা বাঘের পেন্টিং এর চোখ নড়ছে। আসলে ওটা কোনো পেন্টিং ছিল না, সেটা ছিল একটা গোপন ক্যামেরা। কেউ একজন তাদের এই গোপন মিটিং আর মাতলামি সব রেকর্ড করে নিয়েছে। যেই লোকটা ভিডিও করছিল সেই ফুটেজটা নিয়ে এক রিপোর্টারের কাছে বিক্রি করে দেয়। কিন্তু জিয়ং এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যার নাম পার্ক, এই বেচারা খুবই কাজের কিন্তু একটু বোকাশোকা, সেই বিষয়টা দেখে ফেলে। পার্ক দৌড়ে যায় সেই রিপোর্টারকে ধরার জন্য, কারণ এই ভিডিও লিক হলে জিয়ং এর রাজনৈতিক ক্যারিয়ার একদম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রিপোর্টারটা তার গাড়ি নিয়ে পালাচ্ছিল। পার্ক তখন বুদ্ধি করে তার মোবাইল দিয়ে গাড়ির নাম্বারের ছবি তুলতে যায়, কিন্তু তাড়াহুড়োয় সে পেছনের ক্যামেরার বদলে ফ্রন্ট ক্যামেরা অন করে ফেলে এবং নিজের একটা সুন্দর সেলফি তুলে বসে। মানে সিরিয়াস মোমেন্টটা কমেডি আর কি। যাই হোক, কোনো মতে সে আবছাভাবে গাড়ির নাম্বারটা মুখস্থ করে নেয় এবং জিয়ংকে গিয়ে সব জানায়। শুনে তো জিয়ং এর মাথায় হাত। পরদিন সে নির্বাচনী প্রচারণায় স্টেজে উঠে ভাষণ দিচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে সেই ভিডিওর দিকে। সে বারবার পার্কের দিকে তাকাচ্ছে, কোনো আপডেট আছে কিনা। এদিকে দেখা যায় সেই রিপোর্টারকে। সে একটা পার্কিং লট দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ি এসে তাকে ইচ্ছে করে ধাক্কা দেয়। গাড়ি থেকে একটা মহিলা নেমে তাকে বলে, অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ হিসেবে তোমাকে একটা ব্র্যান্ড নিউ BMW গাড়ি দেব, বিনিময়ে তোমাকে ওই ভিডিওটা ডিলিট করতে হবে। তুমি ওই ভিডিও যার কাছেই বেচতে যাও না কেন টাকা পাবে, কিন্তু এত দামি গাড়ি তো আর পাবে না। এই অফার শুনে রিপোর্টার তো এক পায়ে খাড়া, সে সাথে সাথেই রাজি হয়ে যায়। আসলে এই মহিলা ছিল সেই মিস্টার কিমের লোক। মিস্টার কিম সোজা প্রচারণায় এসে জিয়ং এর কানে কানে বলে, টেনশন নাই, BMW দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। এই শুনে জিয়ং খুশিতে আত্মহারা। সে পাবলিকের সামনেই মিস্টার কিমকে পিঠে তুলে নাচতে শুরু করে। পাবলিক ভাবে আমাদের নেটটি কতই না এনার্জেটিক। রাতে কাজ শেষ করে জিয়ং বাড়ি ফেরে। দেখা যায় তার স্বামী ইউংসুক তার জন্য অপেক্ষা করছে।
জিং এত বড় নেত্রী, কিন্তু থাকে একটা ছোট্ট সাধারণ ফ্ল্যাটে। আসলে এখানে বেশি আবেগীয় আর কিছু নেই, এটাও তার একটা চাল। জনগণকে দেখানোর জন্য সে গরিবের মতো থাকে, যাতে সবাই ভাবে সে খুব সিম্পল। কিন্তু একটু পরেই স্বামী স্ত্রী মিলে লুকিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটা আলিশান ভিলায় চলে যায়। আসলে এটাই তাদের আসল বাড়ি, যেখানে তারা রাজার হালে থাকে। হঠাৎ জিয়ং এর ফোনে একটা কল আসে। সে পার্ককে নিয়ে সোজা জঙ্গলের ভেতরের এক রাস্তায় চলে যায়। সেখানে একটা গোপন কুঁড়ে ঘর, ঘরের ভেতরে বসে আছে এক বৃদ্ধা, এবং এই বৃদ্ধা আর কেউ নন, জিয়ং এর সেই মৃত দাদি। জিয়ং সবাইকে বলে বেড়ায় তার দাদি মারা গেছেন, অথচ দাদি একদম বেঁচে আছেন। দাদিকে মৃত বানিয়ে সে সিম্পিতি ভোট আদায় করে। এর সে নিচু কাজ আর কি হতে পারে। তার দাদি কিন্তু জিয়ং এর উপর ভীষণ বিরক্ত। তিনি কেবল তার নাতনির সম্মান বাঁচানোর জন্য চুপ করে এই জঙ্গলে পড়ে আছেন। দাদি তাকে বলে, তুই আর কত মিথ্যা বলবি, একদিন দেখবি মিথ্যার জালে তুই নিজেই ফেসে গেছিস। আমি যখন রাজনীতি করতাম সততাই ছিল আমার শক্তি, তুইও ভালো হয়ে যা। উত্তরে জিয়ং তাচ্ছিল্য করে বলে, সততা দিয়ে তুমি কি ছিঁড়েছ? শেষ বয়সে তো এই জঙ্গলেই পচে মরবে। আমাকে এবার জিততে দাও, তারপর দেখব। দাদি তখন রেগে গিয়ে তাকে সোজা মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। গত 3 বছর ধরে তুই একই কথা বলছিস, এবার যদি তুই ভালো না হস আমি নিজেই মিডিয়ার সামনে গিয়ে সব বলে দেব। কোনো রকমে দাদিকে বুঝিয়ে জিয়ং সেখান থেকে বেরিয়ে আসে। ফেরার পথে বৃষ্টির মধ্যে কাদায় তার জুতো ছিঁড়ে যায়। পার্ক নতুন জুতো আনতে গেলে জিয়ং সেখানে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মন্দিরে আশ্রয় নেয়। জায়গাটা বেশ রহস্যময়। জিয়ং সেখানে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করে, আমাকে শুধু এবারের নির্বাচনে জিতিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। ওইদিকে তার দাদিও কুড়ে ঘরে বসে প্রার্থনা করছিলেন, হে ওপরওয়ালা, আমার নাতনিকে তুমি সৎ বানিয়ে দাও, ওর মুখ দিয়ে যেন আর একটাও মিথ্যা কথা না বের হয়। তার দাদির এই প্রার্থনা মনে হয় সোজা উপরে চলে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে আকাশ চিরে বজ্রপাত হয়। জিয়ং ভয়ে কেঁপে ওঠে। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের আসল খেলা শুরু হয়। পরদিন সকালে জিয়ং এর ঘুম ভাঙে। তার স্বামী ইউনসুক তাকে বলে, আমার মা ফোন করেছিলেন, তোমার খোঁজ নিচ্ছিলেন। ঘুমের ঘোরে জিয়ং বলে ওঠে, ওই ডাইনি বুড়ি আবার কি চায়? সকাল সকাল আমার মুড অফ করার জন্য ফোন দিয়েছে। এই কথা শুনে ইয়ংসুক তো পুরো হতবাক। সে বলে, তুমি এসব কি বলছো? উনি তো তোমার শাশুড়ি, আগে তো কোনোদিন এভাবে বলনি। জিয়ং তো নিজেই অবাক। সে মনে মনে এটা ভাবছিল, কিন্তু মুখ দিয়ে কিভাবে বের হলো? সে কিছু একটা গোলমাল বুঝতে পারে, কিন্তু পাত্তা দেয় না। যাই হোক, এরপর সে রেডি হয়ে একটা রেডিও টক শোতে চলে যায়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, আজকে আপনাকে কিছু গভীর ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। জিয়ং ফট করে বলে বসে, কতটা গভীর? মানে আমি আর আমার স্বামী ব্যক্তিগত জীবনের বিষয়টা জানতে চান? পুরো স্টুডিও পিঠ পতন নীরবতা। সেই লোক বলে, আরে না না, আমি বই পড়ার কথা বলছিলাম। জিয়ং নিজেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার মুখ যেন তার কন্ট্রোলে নেই। সে বলে ওঠে, আরে ধুর, আমি কি হাদারাম নাকি যে বই পড়ব? আমি হলাম মেয়র, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে পড়ে শোনায়, আমি শুধু মাথা নাড়ি। তার মুখ দিয়ে অনবরত সত্য কথার বুলি ফুটছে। পরিস্থিতি সামাল দিতে রেডিও স্টেশন তাড়াতাড়ি গান বাজিয়ে শো শেষ করে দেয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জিয়ং এর সেই ক্লিপ ভাইরাল। বাসায় ফিরে জিয়ং আর ইউনসুকের ঝগড়া শুরু হয়ে যায়। ইউনসুক বলে, তোমার সমস্যাটা কি? পা নামিয়ে বসো, গন্ধ আসছে। উত্তরে জিয়ং বলে, নিজের পায়ের পচা গন্ধ পাও না? সারাদিন তো আমার টাকায় বসে বসে গিলছ, একটা বেকার পচা বুড়ো কথাকার। এই শুনে অপমানে ইউনসুক সেখান থেকে কান্নাকাটি করে বিদায় নেয়। কি একটা অবস্থা! এইদিকে জিয়ং বুঝতে পারছে না তার কি হয়েছে, সে কেন নিজেকে আটকাতে পারছে না। এরপর জিয়ং চলে যায় তার নিজের লেখা বইয়ের প্রকাশনা উৎসবে। বইটা নাকি বেস্ট সেলার হয়েছে। পার্ক থেকে বারবার সাবধান করে দেয়, ম্যাম প্লিজ চুপ থাকবেন। কিন্তু কে শোনে কার কথা? এক সাংবাদিক জিজ্ঞেস করে, আপনার বই বেস্ট সেলার হওয়ার রহস্য কি? জিয়ং মাইক নিয়ে বলে, রহস্য আবার কি? আমি হাজার হাজার পার্ট টাইম লোক ভাড়া করেছিলাম বই কেনার জন্য, ওরাই তো সব কিনেছে, তাই বেস্ট সেলার হয়েছে। পার্কের তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। সে হাসির ভান করে বলে, ম্যাম একটু জোকস করল আর কি, আপনারা আবার সিরিয়াস নেবেন না কিন্তু। আরেকজন জিজ্ঞেস করে, আপনি এত ব্যস্ততার মাঝে লিখলেন কখন? জিয়ং বলে, আরে আমি লিখবো কেন, আমার কাছে কোটি টাকা আছে, $10,000 দিয়ে এক ঘোস্ট রাইটারকে দিয়ে লিখিয়েছি। বলতে বলতে রাগে সে তার মাথার নকল চুরের উইকটাও খুলে ছুঁড়ে মারে। ব্যাস, পুরো দেশ জুড়ে হুলস্থুল পড়ে যায়। জিয়ং এখন ন্যাশনাল জোক। পার্ক থেকে গাড়িতে করে বাড়ি নিয়ে যায়। জিয়ং কাঁদতে কাঁদতে বলে, পার্ক আমাকে বাঁচা, নির্বাচনের পর তোকে গাড়ি কিনে দেবো, তবে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু নতুনের দাম অনেক। পার্কের অবস্থা তখন বলার মতো না। বাড়ি ফিরে দেখে শাশুড়ি এসেছে। জিয়ং তাকে দেখেই বলে, এই বুড়ি আবার কেন? আমার মাথা চিবিয়ে খেতে এসেছে। শাশুড়ি তো রেগে আগুন। জিয়ং নিজের মুখ চেপে ধরে, কিন্তু এতে তৈরি হয় আরেক সমস্যা। সবাই ভাবে সে প্রেগনেন্ট, তাই বমি ভাব হচ্ছে। শাশুড়ি তো খুশি হয়ে যায়, কিন্তু জিয়ং মুখ ফুসকে বলে ফেলে, আপনার ছেলে কিছু করতে পারলে তো প্রেগনেন্ট হব, আমি কি বাতাসে প্রেগনেন্ট হব? এই শুনে শাশুড়ি অজ্ঞান হওয়ার ভান করে পড়ে যায়। মানে পুরো পরিবারের অবস্থা একদম নাজেহাল। এরপর জিয়ং ডাক্তার, থেরাপিস্ট, এমনকি তান্ত্রিকের কাছেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। সে দুইকে এক বলার মতো ছোট্ট মিথ্যাও বলতে পারছে না। তো পার্কের পর একটা নতুন বুদ্ধি বের করে। সে নিয়ে আসে মিস্টার লিকে। মিস্টার লি একজন পলিটিক্যাল জিনিয়াস। সে সবকিছু শুনে বলে,
ও যখন সত্যিই বলছে তখন আমরা সত্যটাকে মার্কেটিং করব। আমরা স্লোগান দেব জিউং একমাত্র সৎ রাজনীতিবিদ। এরপর শুরু হয় নতুন ক্যাম্পেইন। জিউংয়ের সেই পাগলামিগুলোকে মিস্টার লি এডিট করে ফানি ভিডিও হিসেবে ইন্টারনেটে ছাড়ে। জনগণ ভাবতে শুরু করে জিউং আসলে খুব হাসি খুশি আর সোজাসাপটা মানুষ। তার জনপ্রিয়তা আবার বাড়তে থাকে, কিন্তু ঝামেলা তো পিছু ছাড়ে না। বিরোধী দলের সান বিশ্বাসঘাতকতা করে জিউংয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। সে একটা বোমা ফাটায়। সে প্রচার করে যে জিউং তার ছেলেকে মিলিটারিতে পাঠানোর ভয় বিদেশে লুকিয়ে রেখেছে। কোরিয়াতে মিলিটারিতে যাওয়া বাধ্যতামূলক, তাই এটা নিয়ে পাবলিক খুব সেন্সিটিভ। কিন্তু দেখা যায় মিস্টার লি জিউংকে বলে, আগামীকাল প্রেস কনফারেন্সে আপনাকে বলতে হবে হান আপনার নিজের ছেলে নয়, সৎ ছেলে। এতে জনগণের সিম্পিতি পাওয়া যাবে। আসলে জিউং হানকে নিজের পেটের ছেলের মতোই ভালোবাসত। সে জানতো এই সত্যটা জানলে হান খুব কষ্ট পাবে, তাই সে প্ল্যান করে কনফারেন্স মিস করবে। সে সারা রাত বরফ গলা ঠান্ডা পানিতে শুয়ে থাকে যাতে জ্বর আসে। পরদিন সে সত্যিই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, কিন্তু হসপিটালের টিভিতে দেখে মিস্টার লি নিজেই প্রেস কনফারেন্স করে ওই সত্যটা ফাঁস করে দিয়েছে। জিউং রাগে ফেটে পড়ে, কিন্তু অবাক কাণ্ড, জনগণ এই খবর শুনে জিউংয়ের ফ্যান হয়ে যায়। তারা ভাবে সৎ মা হয়েও ছেলেটাকে কত ভালোবাসে, একে বলে আদর্শ মা। জিউং বাড়ি ফিরে ভয়ে ভয়ে ছেলের মুখোমুখি হয়। হান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তো 8 বছর বয়স থেকে জানি তুমি আমার সৎ মা। বাবা একবার মাতাল হয়ে সব বলে দিয়েছিল, তাতে কি তুমি আমার আসল মা। মা ছেলের এই মিলনে ইউসুকের কপালে ছোট এক লাথি, আর সে গিয়ে পড়ে সুইমিং পুলে। এরপর শুরু হয় শেষ নির্বাচনী লড়াই। এক ডিবেটে জিউংয়ের বিরোধী নেত্রী শিন তাকে চেপে ধরে। শিন একের পর এক প্রশ্ন করতেই থাকে, আর জিউং সত্য বলতে বাধ্য হচ্ছিল। পার্ক পরিস্থিতি সামলাতে ব্যাকগ্রাউন্ডে জোরে গান বাজিয়ে দেয়, মাইকের তার ছিঁড়ে ফেলে। শেষে বোমাছে বলে চিৎকার করে সবাইকে সরিয়ে দেয়। কোনো মতে জিউংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু পাপ তো পাপ কেউ ছাড়ে না। জিউং একদিন দেখে তার তৈরি করা ইউনিভার্সিটির সামনে এক মা আন্দোলন করছেন। সেই মায়ের ছেলে স্কলারশিপ না পেয়ে আত্মহত্যার চেষ্টা করে এখন কোমায়। আসলে জিউংয়ের ইউনিভার্সিটি গরিবদের স্কলারশিপ দেওয়ার কথা বলে ধনীদের থেকে ঘুষ নিয়ে তাদের বাচ্চাদের ভর্তি করত। এই খবরটা সেই আগের রিপোর্টার ফাঁস করে দেয়। মুহূর্তে জিউং হিরো থেকে জিরো হয়ে যায়। সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। এর মধ্যে খবর আসে জিউংয়ের দাদি আর বেশি দিন বাঁচবেন না, ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। দাদি লুকিয়ে জিউংয়ের সাথে দেখা করে। লিফটে ওঠার সময় মিস্টার লি দাদিকে দেখে ফেলে। মিস্টার লি সন্দেহ করে তাদের পিছু নেয় এবং সেই গোপন করে করে পৌঁছে যায়। সেখানে সে দেখে মৃত দাদি একদম জলজ্যান্ত। এরপর সে দল পাল্টে সানের দলের সাথে যোগ দেয়, কারণ এই খবর ফাঁস হলে জিউংয়ের রাজনীতি তো শেষ, সাথে জেলও নিশ্চিত। জিউং বুঝতে পারে তার খেলা শেষ। সে তাদের কাছে গিয়ে ক্ষমা চায়। দাদি তাকে আশীর্বাদ করে। জিউং এবার সত্যিই অনুতপ্ত। সে ঠিক করে সে সব ছেড়ে দেবে, কিন্তু তার আগে তাকে একটা বিশেষ কাজ করতে হবে। দেখা যায় জিউংয়ের দাদি মারা যায়। শেষ কৃত্যের সময় সান আর মিস্টার কিম দলবল নিয়ে সেখানে চড়াও হয়। তারা চায় এখনই তাদের মৃত্যুর খবরটাই স্ক্যান্ডাল হিসেবে প্রচার করতে, কিন্তু পার্ক এবং জিউং তাদের রুখে দাঁড়ায়। জিউং কথা দেয় সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, শুধু আজকের দিনটা যেন তারা ঝামেলা না করে। কিন্তু জিউংয়ের মাথায় অন্য প্ল্যান ছিল। সে পার্ককে পাঠায় সেই সাংবাদিকের কাছে, যার কাছে সবার নোংরা ভিডিওর কালেকশন আছে। পার্ক সেখান থেকে জিউংয়ের নাচের ভিডিও আর সানের গোপন ভিডিওর প্রিন্টআউট নিয়ে আসে। এইদিকে জিউং যায় সেই আন্দোলনকারী মায়ের কাছে। সে তার পায়ের কাছে বসে ক্ষমা চায়। ঠিক তখনই মিস্টার কিমের গুন্ডারা তাকে ঘিরে ফেলে। তারা সেই পেন ড্রাইভটা চায়। শুরু হয় এক দৌড়। জিউং সেই পেন ড্রাইভটা তার চুলের ব্যান্ডের মধ্যে লুকিয়ে ফেলে। গুন্ডারা যখন তাকে প্রায় ধরেই ফেলেছিল, তখন এন্ট্রি নেয় ইউংসুক আর পার্ক। আলুর বস্তার মতো গুন্ডাদের আছাড় মারতে থাকে তারা। অ্যাকশন হিরোর মতো ফাইট করে তারা জিউংকে ট্যাক্সিতে তুলে দেয়। জিউং তারপর সোজা চলে যায় সেই ভালো সাংবাদিকের কাছে এবং পেন ড্রাইভটা দিয়ে দেয়। পরদিন জিউং এক প্রেস কনফারেন্স ডাকে। সে সবার সামনে নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। সে বলে, আমি এতদিন আপনাদের ঠকিয়েছি, আমি এর জন্য শাস্তি মাথা পেতে নেব। ঠিক তখন টিভিতে ব্রেকিং নিউজ শুরু হয়। দেখা যায় জিউং যে পেন ড্রাইভটা দিয়েছিল সেখানে ছিল সান আর মিস্টার কিমের গোপন দুর্নীতির ভিডিও। ব্যাস, পাশার দান উল্টে গেল। জনগণ এখন সান আর মিস্টার কিমকে জুতোপেটা করার জন্য খুঁজছে। সান নির্বাচন থেকে বাতিল হয়ে যায়, আর এখানেই এই গল্পটার সমাপ্তি ঘটে। শেষ দৃশ্যে দেখা যায় জিউং নির্বাচনে হেরে গিয়েছে। সে এখন সাধারণ একটা ছোট বাসায় থাকে, ঠিক যেমনটা তার দাদি চেয়েছিলেন। কিন্তু সে এখন মনে মনে শান্তিতে আছে। তাহলে তার স্বামী আর ছেলে, তারা এখনো জিউংয়ের কাছে টাকার জন্য হাত পাতে। জিউং তাদের ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়। কয়েক বছর পর আবার নির্বাচন আসে। জিউং আর তার স্বামী মিলে আবার প্রার্থনা করে এবার যেন জিততে পারি, এবং ঠিক আগের বারের মতোই আকাশে আবার বজ্রপাত হয়। জিউং ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার মানে কি আবার সেই সত্য বলার রূপ ফিরে এলো, নাকি এবার অন্য কিছু? সেটা না হয় আপনাদের কল্পনার উপরেই ছেড়ে দিলাম।